ধরো তুমি তোমার জীবনের একটি বড় সিদ্ধান্ত নিয়েছো। হতে পারে সেটা কেরিয়ার নিয়ে কিংবা কোনো ব্যক্তিগত জীবন নিয়ে। কিন্তু তোমার মনে হচ্ছে যে সিদ্ধান্তটা তো নিয়েছি, এখন আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে একটু সাজেশন নিই বা তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আমি কেন সিদ্ধান্তটা নিয়েছি। যখন তুমি এরকম চেষ্টা করবে তখন তুমি দেখতে পাবে যে তুমি ক্লান্ত হয়ে পড়েছো। কারণ সমাজে যে সমস্ত মানুষ রয়েছে তাদের সবার মন জুগিয়ে তুমি চলতে পারবে না। তুমি কি জানো যে মনোবিজ্ঞান বা সাইকোলজি কি বলে? তুমি যত বেশি মানুষের কাছে ব্যাখ্যা দেবে, মানুষ তত তোমাকে কম সম্মান করবে। আজকের যে ভিডিও, সেখানে আমি কোনো মোটিভেশন দেব না, বরং বৈজ্ঞানিক যুক্তি দিয়ে প্রমাণ দেব কেন সেলফ এক্সপ্লেনেশন বা অতিরিক্ত কৈফিয়ত দেওয়া তোমার মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এবং কিভাবে না বলার পর চুপ থাকা তোমার ব্যক্তিত্বকে আরও শক্তিশালী করে তোলে। তুমি যদি তোমার জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে চাও, তাহলে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকো। আমরা যখনই কোনো সিদ্ধান্ত নিই, তা কেরিয়ার নিয়েই হোক বা ব্যক্তিগত জীবন নিয়েই হোক, আমাদের ভেতরে অন্যকে সেটা বোঝানোর একটা তীব্র তাগিদ কাজ করে। মনোবিজ্ঞানের ভাষায় একে বলে এক্সটার্নাল ভ্যালিডেশন সিকিং। মানুষ সামাজিক প্রাণী। বিবর্তনের ধারায় আমাদের টিকে থাকা নির্ভর করত দলের ওপর। তাই দলের অন্যদের কাছে নিজেকে সঠিক প্রমাণ করা আমাদের বেঁচে থাকার অংশ ছিল। কিন্তু আধুনিক যুগে এই প্রবণতা আমাদের মানসিক শান্তির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তুমি যখন সবাইকে সবকিছু বোঝাতে যাও, তখন তুমি আসলে তোমার আত্মনিয়ন্ত্রণ অন্যের হাতে তুলে দাও। অনেকেই অবচেতনভাবে সবাইকেই কৈফিয়ত দেয়। এর পেছনে থাকতে পারে ফন রেসপন্স। ব্যাপারটা কি না, যারা ছোটবেলায় খুব কড়া শাসনে বড় হয়েছে বা যাদের সবসময় ভুল ধরা হতো, তাদের মধ্যে ফনিং টেন্ডেন্সি বেশি দেখা যায়। এটি এমন একটি ডিফেন্স মেকানিজম যেখানে ভিকটিম মনে করে, যদি আমি ঠিকমতো বুঝিয়ে বলতে পারি তবেই আমি নিরাপদ এবং অন্যরা আমার উপর রাগ করবে না। এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে অতিরিক্ত ব্যাখ্যা দেওয়া আসলে এক ধরনের অ্যাংজাইটি বা দুশ্চিন্তার বহিঃপ্রকাশ। এরপর আসি কগনিটিভ ডিসোনেন্সের ব্যাপারে। ব্যাপারটি বলার আগে তোমাকে দুটো প্রশ্ন করি। কেন মানুষ তোমার ব্যাখ্যা শুনতে চায় বলো তো? বা কেন তোমার এই সমস্ত ব্যাখ্যা দেওয়া উচিত নয়? এরপর আসি প্রধান কথায়। কগনিটিভ ডিসোনেন্স বলতে এমন একটা বৌদ্ধিক অসঙ্গতি, যেটা এমন একটা অবস্থা যেখানে মানুষের বিশ্বাস এবং বাস্তবতার মধ্যে অমিল দেখা দেয়। তুমি যখন এমন কিছু করো যা তোমার আশেপাশের মানুষের ধারণার বাইরে, তখন তাদের মস্তিষ্কে অস্বস্তি তৈরি হয়। তারা তোমাকে প্রশ্ন করে সেই অস্বস্তি দূর করতে চায়। যেমন ধরো, তুমি একটি কর্পোরেট চাকরি করো এবং সেটি ছেড়ে তুমি মনে করছো যে তুমি ফ্রিল্যান্সিং শুরু করবে। তোমার পরিচিতরা যখন এর সমালোচনা করে বা ব্যাখ্যা চায়, তার মানে এই নয় যে তারা তোমার ভালো চায়। আসলে তোমার সাহস তাদের নিজেদের ভীরুতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। তোমার নেওয়া সিদ্ধান্ত তাদের চেনা ছকের বাইরে হওয়ার কারণেই তাদের মস্তিষ্কে কগনিটিভ ডিসোনেন্স তৈরি হয়েছে। তারা তোমাকে ব্যাখ্যা দিতে বাধ্য করে যাতে তুমি আবার তাদের চেনা ছকে ফিরে আসো এবং তাদের মানসিক শান্তি বিঘ্নিত না হয়। অর্থাৎ তোমার ব্যাখ্যা দেওয়ার মানে তাদের ইগোকে শান্ত করা। এরপর আসি পরবর্তী অধ্যায়ে, যেটি হলো দ্য স্পটলাইট এফেক্ট। বর্তমান যুগে আমরা সবসময় মনে করি যে কেউ না কেউ আমাদেরকে বিচার করছে। এটিকেই বলা হয় দ্য স্পটলাইট এফেক্ট। একটি গবেষণায় দেখা গেছে, মানুষ মনে করে তাদের খুদ বা পরিবর্তন যতজন মানুষ দেখছে, বাস্তবে কিন্তু তার অর্ধেক মানুষও তা খেয়াল করে না। ফেসবুক বা ইনস্টাগ্রামে যখন আমরা কিছু পোস্ট করি, তখন নেতিবাচক কমেন্টের ভয়ে আমরা ক্যাপশনে লম্বা লম্বা ব্যাখ্যা লিখি। এটি আসলে আমাদের সোশ্যাল অ্যাংজাইটির বহিঃপ্রকাশ। তোমাকে এখানে বুঝতে হবে যে তুমি যে বিষয়টি নিয়ে ঘন্টার পর ঘন্টা ব্যাখ্যা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ, অন্য কেউ হয়তো সেটি নিয়ে 5 সেকেন্ডও ভাবছে না। এই সত্য মেনে নিলে কৈফিয়ত দেওয়ার চাপ অনেকটা কমে যায়। 5 নম্বর অধ্যায় হচ্ছে নিজের সীমানা নির্ধারণ করা, দ্য পাওয়ার অফ বাউন্ডারিজ। মনোবিজ্ঞানী ডক্টর হেনরি ক্লাউডের মতে, সীমানা হলো তোমার সম্পত্তির চারপাশে থাকা বেড়া। তুমি যদি সবাইকে সেই বেড়ার ভেতরে ঢোকার অনুমতি দাও এবং প্রতিটি ঘাস কাটার ব্যাখ্যা দাও, তবে তোমার বাগান চিরতরে নষ্ট হয়ে যাবে। এখানে একটি টেকনিক খুব ইম্পর্ট্যান্ট। সেই টেকনিকটি হচ্ছে দ্য জেড এফেক্ট। জেড বলতে জে ফর হচ্ছে জাস্টিফাই, এ ফর আর্গু, ডি ফর ডিফেন্ড, ই ফর এক্সপ্লেন। অর্থাৎ প্রথমে যেটা বললাম জাস্টিফাই, তোমার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত প্রমাণ করার দরকার নেই, কারো সামনে জাস্টিফাই করার দরকার নেই। এরপর আসে আর্গু। তর্কে জড়ানো মানে তোমার বিপক্ষে যে মানুষগুলি আছে তাদেরকে জেতার সুযোগ করে দিচ্ছ। তারা যদি বলে যে হ্যাঁ এটা ঠিক, এটা আমার মনে হয় ঠিক, তাদেরকে বলো হ্যাঁ ঠিক আছে, তুমি যেটা ভাবছো সেটাই ঠিক। তর্ক করে নিজের এনার্জি লস করে নিজের উন্নতি করা কখনো যায় না। এরপর হচ্ছে ডিফেন্ড। তুমি অপরাধী নও, তাই তোমাকে ডিফেন্ড করতে হবে না, সেটার কোনো প্রয়োজন নেই। নিজেকে নিজের মতো করে গড়ে তোলো। আর ই ফর হলো এক্সপ্লেন। নিজেকে এক্সপ্লেনেশন দেওয়া বন্ধ করো, নিজের সম্পর্কে কোনো কিছু বলা বন্ধ করো। কাউকে কোনো এক্সপ্লেনেশন দেওয়ার কোনো দরকার নেই। উদাহরণস্বরূপ এখানে বলতে পারি, কেউ তোমাকে কোথাও যাওয়ার জন্য আমন্ত্রণ জানালো। তুমি যদি বলো যে আমি আসছি না,
কারণ আমার অনেক কাজ আছে, শরীরটাও ভালো না, ব্লা ব্লা ব্লা, এরকম অনেক ধরনের কথা তুমি বলছো। তবে সেই অপর প্রান্তের যে মানুষটা, সে আবার নিজের মতো পাল্টা যুক্তি দেবে। এরপর কি কথায় কথা বাড়বে। কিন্তু এর পরিবর্তে তুমি যদি শুধু এটা বলো যে ধন্যবাদ আমন্ত্রণের জন্য, কিন্তু আমি আজ আসতে পারছি না, তবে সেখানে তর্কের কোনো সুযোগ থাকে না। এরপর যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে না বলতে শেখা। না বলা মানে অন্যকে ছোট করা নয়, বরং নিজেকে সম্মান করা। যখন তুমি কোনো ব্যাখ্যা ছাড়াই না বলো, তখন তোমার মস্তিষ্ক ডোপামিন নিঃসরণ করে, কারণ তুমি নিজের উপর নিয়ন্ত্রণ ফিরে পেয়েছো। গবেষণায় দেখা গেছে একটি দৃঢ় না বলার পর কিছুক্ষণ নীরব থাকা অপরপক্ষের ওপর মানসিক চাপ তৈরি করে, যা তাদের অপ্রাসঙ্গিক প্রশ্ন করা থেকে বিরত রাখে। তোমার নীরবতাই তোমার সীমানা নির্ধারণ করে দেয়। এরপর বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে। প্রথমত হচ্ছে ডাইরেক্টনেস, অর্থাৎ আমি এই সিদ্ধান্ত নিয়েছি কারণ এটি আমার জন্য সেরা মনে হয়েছে। এখানেই কিন্তু ফুল স্টপ। অর্থাৎ আমার যে কথাবার্তা সেটা পয়েন্ট টু পয়েন্ট হবে, একটা নির্দিষ্ট ডাইরেকশনে হবে, এর বিপরীত হবে না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে রিডাইরেক্টিং, অর্থাৎ আমার সিদ্ধান্তের পেছনে অনেক চিন্তা ভাবনা আছে, তবে আপাতত এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। অর্থাৎ প্রয়োজন সাপেক্ষে তুমি তোমার সিদ্ধান্তের হয়তো কিছুটা পরিবর্তন করতে পারো, কিন্তু তোমার যে লক্ষ্য সেই লক্ষ্য কিন্তু স্থির থাকবে। 3 নম্বর হচ্ছে সেলফ ভ্যালিডেশন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সিদ্ধান্তের কথা নিজেকে বলো, এবং নিজেকে বলতে হবে যে আমি যা করছি তাতে আমি শান্তিতে আছি এবং এটাই যথেষ্ট। তবে হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে, তুমি তোমার শান্তি খুঁজতে গিয়ে অন্যের ক্ষতি করবে না। সেটা যদি হয় তাহলে কিন্তু তুমি সমাজ থেকে বিচ্যুত হয়ে যাবে। অর্থাৎ অন্যের ক্ষতি করে নিজের ভালো করা যে সমস্ত মানুষজন রয়েছে, তারা কিন্তু জীবনে বেশি দূর এগোতে পারে না। শেষে আমি একটি কথাই বলবো, তোমার জীবন তোমার গল্পের বই, আর তুমিই তার লেখক। পাঠকদের প্রতিটা লাইনের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। যদি তারা গল্পটি বুঝতে না চায়, তোমার কোনো দরকার নেই তাদেরকে বোঝাতে যাওয়ার। যারা তোমাকে ভালোবাসে তারা তোমার নীরবতাও বুঝবে, আর যারা তোমার সমালোচনা করতে চায়, হাজার ব্যাখ্যা দিলেও তারা তাদের ভুল ধারণা পাল্টাবে না। তাই স্টপ এক্সপ্লেনিং, নিজেকে এক্সপ্লেন করা বন্ধ করো। তোমার যেটা ভালো লাগে, তুমি যাতে ভালো থাকো সেই কাজ করো। তবে আবারও বলছি, একটি কথা মাথায় রাখবে, অন্যের ক্ষতি করে নিজেকে ভালো রাখা যায় না। তাই নিজের ভালো রাখার দায়িত্ব যেমন নিজেকে নিতে হবে, সেরকম এটাও খেয়াল রাখতে হবে যে আমার জন্য যেন অন্য কেউ কষ্ট না পায়। তাহলেই দেখবে জীবন সুন্দর হয়ে উঠেছে।